আপনাদেরও কি আমার মতো ২ দিন পরে পরে সমুদ্রে টানে, কিন্তু কক্সবাজার যাওয়ার মতো সময়ও নাই, আবার পকেটে পয়সাও নাই? তাহলে মাত্র ৬ থেকে ৭ ঘন্টা জার্নিতে ৮০০ বা ৯০০ টাকায় ভাড়ায় আরো কমে যেতে চাইলে আমার মতো লঞ্চে করে মাত্র ৫০০ টাকায় চলে যেতে পারে কুয়াকাটা সি বিচে, যেখানে গেলে সত্যি সত্যি সমুদ্রের ফিল পাওয়া যায়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই এক জায়গাতেই দেখা যায় সূর্যোদয় সূর্যাস্ত, এই দুইটাই। আজকে আপনাদের সাথে আমার এই কুয়াকাটা ট্রিপটি শেয়ার করতে যাচ্ছি। কত খরচ হয়েছে, কোথায় কোথায় ঘুরেছি, আর কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো চলুন শুরু করি আমাদের কুয়াকাটা ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হয়েছিল লঞ্চে করে। পুরো ফ্যামিলি একসাথে গিয়েছিলাম, আম্মু, 2 ভাই, আমার হাজবেন্ড, বাচ্চা, সবাই মিলে। সত্যি বলতে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার মজাটাই আলাদা। আচ্ছা, আমি আগে লঞ্চে ট্রাভেল করার প্রসেসটা জানাই দিই। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে সদরঘাটে। সদরঘাটে ঢুকতে এখন টিকিট লাগে 10 টাকা করে। তারপরে সদরঘাট থেকে 4টা লঞ্চ খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, তবে প্রতিদিন 4টা না, একদিন এক একটা করে। কোন দিন কোন লঞ্চ যাবে সেটা আগে থেকে বোঝা যায় না, তাদের কাছে ফোন করে জেনে নিতে হবে যে ওই দিন আপনার কোন লঞ্চটা ছাড়বে। তো ওই 4টা লঞ্চ আর তাদের ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে নেবেন যেদিন আপনারা যাবেন তার 2-1 দিন আগেই, তাহলেই আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের কেবিন পাওয়া যায়, যেমন ভিআইপি কেবিন, শৌখিন, ফ্যামিলি, ডাবল, সিঙ্গেল, অনেক রকমের কেবিন পাওয়া যায়। ভিআইপি কেবিনগুলো 4,500 থেকে 6,000-এর মধ্যে পাওয়া যায়। ভিআইপি কেবিনে পাবেন একটি ডাবল বেড, অ্যাটাচ ওয়াশরুম, সোফা, টিভি, ফ্যান, এগুলো। আর শৌখিনে থাকবে ডাবল বেড, ফ্যান, সোফা, এবং সেটা আপনারা 3,500 থেকে 4,000-এর মধ্যে পাবেন। আর যদি আর একটু কমের মধ্যে কিন্তু একটু ভালো সেরকম নিতে চান, তাহলে আপনারা ফ্যামিলি কেবিন নিতে পারেন। ফ্যামিলি কেবিনে থাকছে ডাবল বেড, ফ্যান, টিভি, যেটা ভাড়া হয়তো 2,500 থেকে 3,000-এর মধ্যে পেয়ে যাবেন। ডাবল কেবিনের ভাড়া আছে 2,500 টাকা। আর সিঙ্গেল কেবিন যদি নেন, খুবই সিঙ্গেল একটা বেড শুধু থাকবে, টিভি থাকবে, ফ্যান থাকবে, সেটা টাকা হবে 1,300 টাকা। আর যদি আপনারা ডেকে যান, ডেকে গেলে 500 থেকে 600 টাকায় আপনারা ডেকে যেতে পারবেন। লঞ্চগুলো ছাড়ে নর্মালি প্রতিদিন সন্ধ্যা 6টায়। আমরা যখন গিয়েছিলাম তখন আমতলীতে গিয়েছিলাম, কিন্তু এখন আমতলীর লঞ্চগুলো বন্ধ আছে। তো আপনারা যদি কুয়াকাটা যেতে চান তাহলে অবশ্যই খেপুপাড়ার লঞ্চগুলোতে উঠতে হবে। আমরা 1200 টাকা দিয়ে একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম। কেবিনে আমি, আমার বাবু ছিলাম, আর বাকিরা প্ল্যান করেছে তারা ডেকে করেই যাবে, লঞ্চের রিয়েল ফিল নেবে। শুরু থেকে সবকিছু অনেক ভালোই লাগছিল। রাতে নদী, ঠান্ডা বাতাস, লঞ্চের ডেকে দাঁড়িয়ে চারপাশ দেখতে অনেক সুন্দর লাগছিল। কিন্তু রাত বাড়ার পরে শুরু হলো আসল ঘটনা। লঞ্চ এত দুলছিল, হঠাৎ করে মনে হচ্ছিল পুরো ঘরই নড়ছে। ডেকে থেকে ঠান্ডায় সব ঘরে ঢুকে গেছে। সত্যি বলতে অনেক ভয় পেয়েছিলাম, এমনকি তখন মনে মনে ঠিকও করে ফেলেছিলাম আর জীবনে কোনোদিন লঞ্চে উঠবো না। কিন্তু ভয় লাগলেও জার্নিটা অনেক মেমোরেবল ছিল। পুরো পরিবার একসাথে গল্প করা, হাসাহাসি করা, এই মুহূর্তগুলো আসলে অনেক স্পেশাল। সকাল 8টার দিকে লঞ্চ থেকে নামিয়ে দেয়। নামার পরেই সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। একটা ভাঙাচোরা ছোট হোটেলে নাস্তা করলাম। সেই মুহূর্তে খাবারটা কিন্তু অনেক মজাই লাগছিল, আর দাম খুবই কম ছিল। তারপর একটা অটো নিয়ে আল্লাহর নাম নিয়ে সবাই উঠে পড়লাম। সত্যি বলতে তখনও অনেক ক্লান্ত ছিলাম। কুয়াকাটার 0 পয়েন্টে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। রাস্তাটা অনেক লম্বা লাগছিল, কিন্তু জানলা দিয়ে বাইরের ভিউগুলা দেখতে দেখতে আবার ভালোও লাগছিল। তারপরে আমরা কুয়াকাটায় পৌঁছে যাই। আমি সবসময় হোটেল আগে থেকেই বুক দিয়ে রাখি, ফ্যামিলি নিয়ে গেলে এটা আসলে অনেক সেফ হয়। তাই পৌঁছানোর পর আর হোটেল খুঁজতে হয়নি। হোটেলে গিয়ে কোনো রকমের ব্যাগগুলা রেখেই আমরা চলে গিয়েছিলাম বিচের দিকে। আচ্ছা, আমরা উঠেছিলাম হচ্ছে হোটেল সানফ্লাওয়ারে। হোটেলটা ছিল বিচ ভিউ, রুমে 2টা বড় বড় বেড ছিল। আমরা মোট ছিলাম 5 জন, তাই একজনকে ফ্লোরিং করা লেগেছিল। ওরা এক্সট্রা ল্যাপও দিয়েছিল ফ্লোরিং করার জন্য। সত্যি বলতে রুমটা বেশ ভালো ছিল। সবচেয়ে সুন্দর ছিল রুমের জানলা আর বারান্দা দিয়ে সমুদ্র দেখা। অনেক রাত পর্যন্ত আমরা বারান্দায় বসে বসে শুধু সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস, পুরো পরিবেশটাই অনেক শান্ত লাগছিল। সার্ভিস খুব একটা আহামরি ছিল না, একবার এসে রুম ক্লিন করে দিয়ে গিয়েছিল, এভাবে আর কি। আমরা আমাদের মতোই ছিলাম, কিন্তু অনেস্টলি সি ভিউটাই আসলে পুরো এক্সপিরিয়েন্সটাকে অনেক সুন্দর করে দিয়েছিল। বিকালে আমরা সবাই মিলে বিচে চেয়ার ভাড়া করে সমুদ্রের একদম পাশে বসেছিলাম। প্রতি ঘন্টা 30 টাকা করে নিয়েছিল।
মাঝখানে মাঝখানে বাদাম খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। তো এইভাবে বসে থাকতে থাকতে জোয়ার আসতে লাগলো এবং আমরা আস্তে আস্তে পিছাতে লাগলাম। পানি যত সামনে আসতো আমরা চেয়ার তত পিছাতাম। এভাবে পিছাতে পিছাতে একসময় দেখি আমরা পুরা ফিশ ফ্রাই মার্কেটের ভিতরে ঢুকে গেছি। তারপর আর কি, একটা কোরাল বারবিকিউ করে খেয়ে নিলাম আর একটা অক্টোপাস ফ্রাই খেয়ে নিলাম, সাথে ছিল আনলিমিটেড পরোটা। আহ কি স্বাদ! অনেক মজা ছিল খাবারগুলা, এখনো মনে পড়লে খেতে ইচ্ছা করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে যাই, কারণ পরের দিন খুব ভোরে উঠতে হবে। খুব ভোরে আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম, একটাই উদ্দেশ্য, আজকে সূর্যোদয়টা দেখতেই হবে। সত্যি বলতে এত সকালবেলা বের হব কি না ভাবছিলাম, কিন্তু নিচে নেমে দেখি মানুষে ভরে গেছে পুরা জায়গা, সবাই যাচ্ছে সূর্য দেখতে। আমি আর আমার হাজব্যান্ড একটা বাইক নিয়ে রওনা হলাম। বাইক ভাড়া নিয়েছিলাম প্রায় 1500 টাকার মতো। ফ্যামিলি নিয়ে গেলে অবশ্য অটোতেও যাওয়া যায়। এই যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ, চারপাশে অন্ধকার, ঠান্ডা বাতাস, আর সবাই একই দিকে ছুটে যাচ্ছে শুধু সূর্য ওঠা দেখার জন্য। এই ফিলিংসটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। এখানে মূলত দুইটা জায়গা থেকে সানরাইজ দেখা যায়, একটা গঙ্গামতির চর আর একটা কাওয়ার চর। গঙ্গামতির চর থেকে খুব ক্লিয়ার ভিউ পাওয়া যায় না, সেখানে যেতে একটা চ্যানেল পার হতে হয়। মজার ব্যাপার হলো সেই চ্যানেল আবার নৌকা দিয়ে পার হতে হয়, এবং শুধু মানুষই না, বাইকও ওই নৌকা করেই পার হয়। জায়গাটা একটু রিস্কি মনে হচ্ছিল, তাও মানুষ যাচ্ছে, আমরাও গেলাম। কিন্তু অবশেষে যে সূর্যটা দেখার জন্য এত এক্সাইটমেন্ট, সেটা পুরোপুরি দেখতে পারিনি। আকাশে অনেক মেঘ ছিল, শুরু থেকে একটু খারাপ লাগছিল, কিন্তু পরে বুঝলাম সূর্যটা না দেখলেও এই মুহূর্তটার শান্তি আলাদা ছিল। মেঘে ঢাকা আকাশ, সমুদ্রের শব্দ, আর ধীরে ধীরে ভোর হয়ে যাওয়ার দৃশ্য, এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যায় না। আমার জীবনের অন্যতম সুন্দর একটা মুহূর্ত ছিল এটা। তারপরে সেখান থেকে আমরা রাখাইন পল্লীর দিকে ঘুরে আসছিলাম। সেখানে আরো 13টা স্পট ছিল, কিন্তু অনেস্টলি বলতে সব জায়গা খুব আহামরি কিছু না। অনেক সময় একটা জায়গাকেই কয়েকটা আলাদা আলাদা স্পট বলে দেখানো হয়, তবুও রাস্তাঘাট, আশেপাশে পরিবেশ সব মিলিয়ে ঘুরতে খারাপ লাগেনি। তারপর আমরা রুমে ফিরে আসলাম। এখানে খাবার দাবারটা খুব একটা এনজয় করিনি আমি। ভাই অনেক সময় হোটেল থেকে খাবার নিয়ে আসতো রুমে, আমরাও কোনো রকমে একটু খেয়ে নিতাম, মানে এত আহামরি খাওয়া নিয়ে এত গুরুত্ব আমরা দেইনি। তারপরে শুরু হলো আমাদের ট্রিপের আসল এনজয়েবল পার্ট। সকাল 11টা থেকে একদম দুপুর 2টা পর্যন্ত আমরা সবাই মিলে শুধু সমুদ্রেই ছিলাম। গোসল করেছি, বালু নিয়ে খেলেছি, মজা করেছি, অনেক মজা করেছি আমরা। সত্যি বলতে ওই দিনের আনন্দটা বলে বোঝাতে পারবো না। পুরো পরিবার একসাথে, কোনো তাড়া নেই, এই মুহূর্তগুলাই আসলে সবচেয়ে বেশি মনে থাকে। বিকালের দিকে আমরা এটা অটো ভাড়া করলাম। অটো ভাড়া নিয়েছিলাম প্রায় 1500 টাকার মতো। তারপর চলে গেলাম পূর্ব বিচের দিকে। ওইদিকে 8টা স্পট আছে, লাল কাঁকড়া বিচ, ঝিনুক বিচ, লেবু বাগান, ঝাউবন, আরো কিছু কিছু জায়গা ছিল। সব জায়গাগুলো একটার পর একটা আসে, অনেক স্পটের নাম আলাদা হলেও সবকিছু কাছাকাছি। তবে কিছু জায়গার নামের সাথে মিল আছে, যেমন ঝিনুক বিচ সত্যিই অনেক ঝিনুক পড়ে থাকতে দেখায়, আবার কোথাও বড় বড় গাছ, কোথাও খোলা বিচ, আর একটা বাগান ছিল যেখানে ছবিগুলো অতি সুন্দর আসে। ঘুরতে অনেক ভালো লেগেছিল আমাদের। তারপরে সন্ধ্যার পরে আমরা ফিরে আসলাম আর একটু হালকা শপিং করলাম, কিছু সত্যি বাজারে ঘুরলাম। দেখতে দেখতে 2 দিনের ট্রিপ আমাদের শেষ হয়ে গেল। সেদিন রাতেই আমাদের 11টার দিকে গাড়ি ছিল, রাতে বাসে উঠে পড়লাম আর খুব ভোরে নেমে গেলাম ঢাকায়। এই ছিল আমাদের 2 দিনের কুয়াকাটা ট্রিপ, মোস্ট রিল্যাক্সিং আর অসাধারণ সুন্দর কিছু সময়। কিছু জায়গা হয়তো ছবির মতো পারফেক্ট হয় না, কিন্তু মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো পারফেক্ট হয়ে যায়। কুয়াকাটা আমাদের জন্য ঠিক তেমনই একটা জায়গা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।